সব ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। আচ্ছা, সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করতে হবে। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্রথম কথা। আর যে কেউ একজন শেয়ার করে দিবেন। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যারা মেসেঞ্জারে গ্রুপে নাই, আপনাদের একটু স্মার্ট হওয়া দরকার। প্রথমত আরও স্মার্ট হতে হবে। আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, 1 মিনিট 2 মিনিট দেরি হতে পারে, একটু ধৈর্য ধরতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি লিখে দিয়েছি যে আপনারা যারা মেসেঞ্জারে মানে জয়েন করেন নাই তারা মেসেঞ্জারে জয়েন করবেন। মেসেঞ্জারে জয়েন করলে সমস্যাটা হয় না। পার্সোনালি সবাইকে এক এক করে আসলে উত্তর দেওয়া সম্ভব নয়। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এই জন্য করে আপনাদের উচিত হচ্ছে মেসেঞ্জারে জয়েন করা। মেসেঞ্জারে জয়েন করলে সবার থেকে আপডেট পাবেন। সবাই একজনকে বললে আরেকজন আপনাকে ফিডব্যাকটা দিতে পারবে। আর যদি আমি একে একে দিতে চাই তাহলে কিন্তু একটি সমস্যা। মানে দেখা যাচ্ছে আমার আরেকটা ব্যাচ আছে, সেখানে স্টুডেন্ট আছে, আপনারা স্টুডেন্ট আছেন, তো সবাইকে আসলে ফিডব্যাক জানানো সম্ভব হয় না। ঠিক আছে? আর আপনারা যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট বড়, এই জিনিসগুলো বোঝার সক্ষমতা আছে। আশা করি নেক্সট থেকে এটা যেন না হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আলোচনা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে নন ফাইনিট ভার্ব বা ভার্বাল বলা হয়। নন ফাইনিট ভার্ব অথবা ভার্বাল। এই নন ফাইনিট ভার্ব বা ভার্বাল কি জিনিস এটাকে জানি। নন ফাইনিট ভার্ব অথবা ভার্বালস অথবা ভার্বালস। আচ্ছা, এখন আসি যে গত দিনে কথা বলেছিলাম যে ফাইনিট ভার্ব এবং যেদিন আমি সেন্টেন্স পড়াই সেদিন বলেছিলাম যে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কী জিনিস। তো আমি ছোট করে একটু বলে দিই যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা, এর ওপর বেশি বলা সম্ভব নয়, যে ভার্ব দ্বারা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি সেটা ফাইনাইট ভার্ব। ওকে? আর যেটা পারি না সেটা হচ্ছে নন ফাইনিট। আরেকটা বিষয়, যে ভার্ব তার নাম্বার পারসন ও টেন্স অনুসারে রূপের পরিবর্তন করে সেটা ফাইনাইট। এটা হচ্ছে গ্রামারের সংজ্ঞা অনুসারে। আচ্ছা, সেটা ফাইনাইট ভার্ব। নাম্বার পারসন টেন্স অনুসারে রূপের পরিবর্তন করে। কি করবে? রূপের পরিবর্তন করে। যেটা রূপের পরিবর্তন করবে সেটা হচ্ছে, রূপের পরিবর্তন যদি করে তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেটা কি বলবো আমরা? ফাইনাইট ভার্ব বলবো। আচ্ছা, আর যদি রূপের পরিবর্তন না করে সেটা হচ্ছে নন ফাইনাইট। আরেকটা বিষয়, যে ভার্ব দ্বারা কি আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ফাইনাইট। আর যেটা পারি না সেটা নন ফাইনাইট। এটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে প্রাথমিক ধারণা। ঠিক আছে? আমি আস্তে আস্তে কথা বলতেছি, ক্লিয়ারলি বলতেছি, আপনারা আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। এবং আজকের আলোচনা থেকে আপনি বিসিএস বলেন অথবা যে কোনো পরীক্ষায় বলেন, একটা মার্ক তো মিনিমাম, কমপক্ষে অথবা 1 থেকে 3 মার্ক কমন পেতে পারেন। বিসিএসে 100% এই টপিকটা থেকে আপনি 1 মার্ক কমন পাবেন, 1 মার্ক। এটা 100% 1 মার্ক, অথবা 1 থেকে 3, সর্বোচ্চ আপনি 3 মার্ক পাবেন। ঠিক আছে? এই টপিকটা থেকে। আর কারণ হচ্ছে বিসিএস নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এখন যেটা বলতেছিলাম, ভার্বালস কি জিনিস? তাহলে ভার্বালস এবং যেটাই নন ফাইনাইট ভার্ব সেটাই হচ্ছে ভার্বাল। ভার্বালের বিষয়টা যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভার্বাল কি, তাহলে কিন্তু ডেফিনিশনটা একটু আলাদা হবে, ডেফিনিশনটা আলাদাভাবে বলতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ভার্বের কোনো ফর্ম যখন পার্টস অফ স্পিচের মতো কাজ করে, ভার্বের
কোনো ফর্ম অর্থাৎ গঠন, ভার্বের যে রূপ আছে, যে ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং প্লাস ভি3, তারপরে শুধু ভি3 অথবা বেস ফর্ম, এই যে তাহলে এই রকম যে কোনো একটা কি এগুলো যেগুলো কোনো ফর্ম অর্থাৎ ভার্বের যে ফর্মগুলো পার্টস অফ স্পিচের মতো কাজ করে সেটাকে বলা হয় ভার্বালস, সেটাকে বলা হয় ভার্বালস। ওকে, কি বলেছি যে ভার্বের যে ফর্ম অর্থাৎ গঠন, ভার্বের যে বিভিন্ন গঠন আছে ফর্ম পার্টস অফ স্পিচ এর মতো কাজ করে, যদি কাজ করে তাহলে সেটা ভার্বালস, আর সাধারণত সেটা এই নন ফাইনিট ভার্বই হয়ে থাকে, সেটা সাধারণত কি হয় এই নন ফাইনিট ভার্বই হয়ে থাকে। ঠিক আছে, আর এই ভার্বাল কিংবা নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার, ভার্বাল কিংবা নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার, এটা গতদিনে বলেছিলাম। আজকে বিস্তারিত আলোচনায় যাব। সেটা কি, এই মনে রাখার ওয়েটা হচ্ছে আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব। ঠিক আছে, এটা একটা, এটার সাথে আরেকটা আছে সেটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। 41তম বিসিএসে আসছিল বিয়ার ইনফিনিটিভ। জেরান্ড কি, জেরান্ড ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন প্লাস ভার্ব। পার্টিসিপলটা কি, এটাই ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু কি অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। তাহলে দেখুন এই যে জেরান্ড এবং পার্টিসিপল এটা কিন্তু একই সাথে দুইটা পার্টস অফ স্পিচের কাজ করতেছে, একটা নাউন আর একটা হচ্ছে ভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ভার্ব। এই জন্য করে এটাকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়, ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। কেন, একই সাথে দুইটা পার্টস অফ স্পিচের কাজ করে, একটা হচ্ছে নাউনের কাজ করে আর একটা হচ্ছে ভার্বের কাজ করে। এখন এতটুকু যে বললাম ফাইনিট ভার্ব কি জিনিস, নন ফাইনিট ভার্ব কি জিনিস, ভার্বাল কি জিনিস এবং এর প্রকারভেদ, এতটুকু কথা বলেছি। আরেকটা যে জিনিস বলেছি যে ইনফিনিটিভ হচ্ছে সাধারণত 2 প্রকার, এটা ছাড়া আরেকটা আছে সেটা আমি বলবো। পারফেক্ট ইনফিনিটিভ পরীক্ষায় সাধারণত আসে না, যেটা আসে সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব। এটা ইনফিনিটিভ বলতে ভার্বের বেস ফর্মের পূর্বে 2 বসবে, এটাকে বোঝায়, এবং এটা বাংলা ক্রিয়ার শেষে এ বিভক্তির যুক্ত হবে, খেতে, যেতে, চলতে, ফিরতে, মানে ভাবতে। ঠিক আছে, টু থিঙ্ক, টু গো, টু, তারপর হচ্ছে টু সি। হ্যাঁ, আচ্ছা, এগুলো। আরেকটা কি, এটা হচ্ছে জেরান্ড, আরেকটা হচ্ছে জেরান্ড কিসের কাজ করে, নাউনের কাজ করে। জেরান্ড অথবা পার্টিসিপল যেহেতু এটা নন ফাইনিট ভার্ব, তার মানে ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ভার্ব, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সুতরাং ভার্ব কথাটা বাদ দিলাম, ভার্ব কাটা। ঠিক আছে, তাহলে থাকলো কি জেরান্ড ইকুয়াল টু নাউন, তাহলে এটা কার সাথে, জেরান্ড ইজ রিলেটেড টু কার সাথে, ইজ রিলেটেড টু নাউন। আর পার্টিসিপল ইজ রিলেটেড টু অ্যাডজেক্টিভ। পার্টিসিপল ইজ রিলেটিভ টু কোথায়, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা পার্টিসিপল জানলাম যে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটা কিসের কাজ করে বলেন, অ্যাডজেক্টিভের কাজ করে। এবার আসি আচ্ছা, সেদিন একটা কথা বলেছিলাম যে নাউন যখন কোনো পার্টস অফ স্পিচ বলেন, সেটা পার্টিসিপল বলেন, জেরান্ড বলেন, যেই জায়গাটা নাউন যে জায়গায় বসতে পারে সেখানে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে এইরকম জিনিসগুলো, সেটা হচ্ছে নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, জেরান্ড হতে পারে। এই জিনিসগুলো কিন্তু পজিশন অফ ভার্ব আর পজিশন অফ জেরান্ড কিন্তু সেই জায়গাগুলো বসতে পারে। অর্থাৎ নাউন যেমন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, জেরান্ডও বসে, এটা অবজেক্ট হিসেবে বসে, এটা অবজেক্ট হিসেবে বসে, তারপরে এটা প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসে, এটাও লিঙ্কিং টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে, অর্থাৎ
লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, এটাও কিন্তু লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের এই জিনিসগুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে, পুরোপুরি মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আমি কথা বলবো জেরান্ড নিয়ে। বাক্যের প্রথমে বলেছি যে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, বাক্যের সাবজেক্ট হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে হাউ ইজ জিরান্ড ফর্মড, জিরান্ডটা কিভাবে গঠিত হয়, জিরান্ডটা কিভাবে গঠিত হয় বলেন, সেটা হচ্ছে জিরান্ড ভার্ব প্লাস আইএনজি নিয়ে গঠিত হয়, ভার্ব প্লাস আইএনজি নিয়ে গঠিত হয়, ভার্ব প্লাস আইএনজি নিয়ে গঠিত হয়। তবে এখানে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে এটা নাউনের কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নিয়ে গঠিত হয়, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের গেথার্থে বলে রাখি, এটা সর্বদাই সত্য হবে এমনটা নয়, মানে ডোন্ট টেক ইট গ্রান্টেড, অ্যাজ ফর গ্রান্টেড, ওকে। এটা গ্রান্টেড হিসেবে নেওয়া যাবে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে বা এর প্লাস এটা কাজ করে যে জেরান্ট ইকুয়াল টু স্থির অবস্থাকে বুঝাবে। জেরান্ট ইকুয়াল টু কী করবে, স্থির অবস্থাকে বুঝাবে। এটা আপনাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, স্থির অবস্থাকে বোঝাবে। আর পার্টিসিপল মিন্স প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছি, পার্টিসিপল আরও দুটো প্রকার, এটা চলমান অবস্থাকে বোঝায়, চলমান অবস্থাকে বোঝায়, চলমান অবস্থাকে বোঝায়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা ঠিক আছে। সাধারণত জেরান্ড দ্বারা কোনো কাজকে বোঝায়, কোনো স্থির অবস্থা বা কাজকে বোঝাবে। কাজকে যদি না বোঝায় তাহলে কিন্তু হবে না, কাজকে যদি না বোঝায় তাহলে কিন্তু হবে না জেরান্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এবার একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব যে জেরান্ড আর পার্টিসিপল বিষয়টা কীরকম। যে দ্য চাইল্ড ইজ রানিং, দ্য চাইল্ড ইজ রানিং। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখানে রানিংটা কি, আবার দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। এটা এই রানিংটা কি এবং এই রানিংটা কি, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রথম রানিংটা কি, দ্বিতীয় রানিংটা কি। শোনা যাচ্ছে কি না? আচ্ছা, আপনাদের কমেন্ট পড়া হয়নি। আদাব স্যার জি, আদাব, ক্লিয়ার, রাইট স্যার, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন স্যার জি? আলহামদুলিল্লাহ ভালো। রাতে ক্লাস করাই জয়েন হতে পারলাম, আলহামদুলিল্লাহ। নন ফাইন্ড ভার্বগুলো স্যার, নন ফাইন্ড ভার্বগুলো ভালোভাবে ক্লিয়ার করবেন প্লিজ। ইনশাল্লাহ, অবশ্যই আমি চেষ্টা করব। জান্নাত ফিরদৌস, আসসালামু আলাইকুম স্যার জি। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট রানিং অ্যাডজেক্টিভ, আচ্ছা অ্যাডজেক্টিভ, আর ফার্স্ট 1 নম্বর পার্টিসিপল। আচ্ছা, তাহলে 2 নম্বরটা কি? আমি কিন্তু এখানে 2টা বাক্য লিখেছি, দ্য চাইল্ড ইজ রানিং, ঠিক আছে। দ্য চাইল্ড ইজ রানিং এটা হচ্ছে 1 নম্বর, আর এটা 2 নম্বর, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। এখানেও রানিং, এখানেও রানিং। তো প্রথম রানিংটা কি, দ্বিতীয় রানিংটা কি, এই জিনিসটা আমি জানতে চাইছি, ঠিক আছে। ওকে, এক নম্বর পার্টিসিপল, সেকেন্ড রানিং নাউন, পার্টিসিপল জিরান্ড। ওকে, আচ্ছা আসুক, সমস্যা নেই, আমি ক্লিয়ার করব কনসেপ্টটা, আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করব ইনশাল্লাহ। কখন কখন জিরান্ড হয়, কখন কখন পার্টিসিপল হয়, এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, এবার সেকেন্ড রানিং নাউন একজন বলেছে জেরান্ড পার্টিসিপল। আচ্ছা, এ পর্যন্ত যারা আনসার করেছেন কারোটাই 100% সঠিক নয়। কারণ হচ্ছে এই রানিং এটাও পার্টিসিপল এবং এই রানিং এটাও পার্টিসিপল, দুটাই পার্টিসিপল। আচ্ছা, শিশুটি
আচ্ছা, এর মধ্যে এখন বিষয় হচ্ছে প্রথম যে সেন্টেন্স আছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি হয় এম ইজ আর ভার্বের শেষে, এম ইজ আর অক্সিলারি ভার্বের শেষে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এটা রানের সাথে রানিং হয়েছে। কিন্তু দ্বিতীয়টা কেন হলো? প্রশ্ন হচ্ছে দ্বিতীয়টা কেন হলো? এটাও প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু কারণ ভিন্ন, কারণ দুইটার ভিন্ন। প্রথমটার কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হয়, কি বলেছি? অথবা কন্টিনিউয়াস টেন্সের গঠনে কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। একটা কথা জেনে রাখুন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে ভার্ব প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা মূল ভার্ব। আর একটা যদি বলা হয় আরও স্পেসিফিকলি, তাহলে এটা বলবো, আপনারা যদি এটাও করতেন যে এটা ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মেইন ভার্ব, ঠিক আছে? রানিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রানিংটা হচ্ছে মেইন ভার্ব, দ্যাটস ওকে, সেটাও ঠিক আছে। আবার এটা কি হবে যে দেখুন 2 নম্বর বাক্যতে লেখা আছে যে শিশুটি তার মায়ের কাছে দৌড়ে গেল কেম টু ইটস। আমরা জানি যে ইতর প্রাণী বিশেষ শিশুদের ক্ষেত্রে এটার প্রোনাউন হিসেবে ইট বসে, এই জন্য হার মাদার না হয়ে অথবা হিস মাদার না হয়ে ইটস হয়েছে, হার মাদার অথবা হিস মাদার না হয়ে ইটস হয়েছে। ওকে, এখন আসি, বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে? শিশুটি কেমন করে গেল সেই অবস্থা বোঝাচ্ছে। আর এই যে অবস্থা, কেমন অবস্থায় গেল, এটা প্রকাশ করতে এখানে পার্টিসিপল হয়েছে এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা বুঝতে কার সমস্যা হলো? প্রথমটা বুঝতে পেরেছেন? আরেকটা উদাহরণ দিচ্ছি। তাহলে জেরান্ড না, কিন্তু জেরান্ড কখন হয় আমি একটু পরেই আপনাদের কিন্তু জেরান্ড সম্পর্কে সম্যক একটা ধারণা দিব, ঠিক আছে? সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসেন যে দ্য ওল্ড ম্যান ইজ লার্নিং, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ ব্যক্তিটি ইজ লার্নিং শিখতেছে, আচ্ছা, লার্নিং ফানি ইংলিশ, মজার ইংলিশ শিখতেছে না? আচ্ছা, তাহলে এই যে লার্নিং, এখানে কি বলেন তো লার্নিং শব্দটা, তাহলে এখানে লার্নিংটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? দেখেন এটা কিন্তু প্রেজেন্ট, এই যে ইজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে ভার্ব প্লাস আইএনজি কি হয়? ভার্ব প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এরপর আরেকটা বলি যে মিনা উইল বি ওয়ার্কিং অন দ্য ইস্যু, এই ইস্যুটা নিয়ে, ঘটনাটি নিয়ে মিনা কাজ করবে। মিনা উইল বি ওয়ার্কিং অন দিস ম্যাটার অথবা ইস্যুস। আচ্ছা, এই যে এখানে উইল বি অথবা শ্যাল বি এর পরে ভার্ব প্লাস আইএনজি হলে ফিউচার কন্টিনিউয়াস হয়, যে কোনো কন্টিনিউয়াস হতে পারে। তাহলে ওয়ার্কিং মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি জিনিসটা ক্লিয়ার যে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এটা কি যে কন্টিনিউয়াস টেন্স গঠনে ভার্ব প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা, যদি ক্লিয়ার হয় বিষয়টা তাহলে লিখবেন ক্লিয়ার, যদি না ক্লিয়ার হয় তাহলে বলবেন নট ক্লিয়ার অথবা আনক্লিয়ার, দ্রুত করে নট ক্লিয়ার কিংবা চলমান, এই বিষয়টা কিন্তু নট ফর গ্রান্টেড, সর্বদাই এটা চিন্তা ভাবনা করলে হবে না। আমি এটা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় জিনিসটা বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে? আমরা অনেকে করি কি এমনভাবে বুঝাই, মানে আপনার কাছে মনে হবে ক্লাসটা করার পরে যে দুনিয়ার আমি সব পারি। আসলে যখন বাস্তবে পরীক্ষায় যাবেন কিংবা এক্সারসাইজ খাতার সাথে মিলাবেন তখন দেখবেন যে অনেক কিছু মাথা গুলাই যাচ্ছে। আমি আবার এমনটি করে যখন যেটা যতটুকু দরকার আমি ততটুকু কথা বলি। আমি বলেছি যে চলমান অবস্থা বুঝাই, প্রেজেন্ট পার্টিসিপল এটা 95+, আর 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আচ্ছা, আর জিরান সাধারণত কাজকে বুঝায় এবং স্থির অবস্থাকে বুঝায়। ওকে, আচ্ছা, তাহলে ক্লিয়ার কি না? ক্লিয়ার অর নট ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার হলে বলবেন। চৈতি ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জুয়েল মাহমুদ ভাই ক্লিয়ার, চৈতি মোমো ক্লিয়ার, হিমেল ভাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসি, আচ্ছা তাহলে আরেকটা আপনাদের উদাহরণ দিব, এই উদাহরণটা পারেন কিনা। A rolling stone gathers no moss. A rolling stone gathers no moss. ওকে, এটা হচ্ছে রোলিং। এরপরে আসি, এই রোলিংটা এটা কি পার্টিসিপল নাকি জিরান্ট, এটা বলতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোয়িং টু স্কুল হি স্টার্টেড ক্রাইং। স্কুল হি স্টার্টেড ক্রাইং। আচ্ছা, স্টার্টেড ক্রাইং, ঠিক আছে, এটা কি? আচ্ছা, পার্টিসিপল উল্লেখ করতে হবে, দুইটা সেন্টেন্স দিয়েছি, উল্লেখ করতে হবে এখানে। উল্লেখ করতে হবে প্লিজ। আচ্ছা, ফার্স্ট অন পার্টিসিপল, ওকে, ফার্স্ট অন পার্টিসিপল বুঝলাম। আর কি? সেকেন্ড ওয়ান জেরান্ড, ওকে। আচ্ছা, তারপরে আর কেউ আছেন প্লিজ? আর কেউ আছেন আনসার করবেন এরকম? আচ্ছা, মোবাইলে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, মানে আচ্ছা, সেকেন্ড জেরান্ড, দুইটাই পার্টিসিপল জেরান্ড, ক্রাইং জেরান্ড, রোলিং পার্টিসিপল। আচ্ছা, এবার আসি, একটা প্রশ্নের ব্যাখ্যা বলি আপনাদের, একটা প্রশ্নের ব্যাখ্যা বলবো আপনাদের। ব্যাখ্যার পরে তারপরে কথা হবে, ব্যাখ্যা, ঠিক আছে? হ্যাঁ, কি বলতেছিলাম, ব্যাখ্যাটা বলি যে এ রোলিং স্টোন, এটা খুবই আলোচিত, রোলিং স্টোন গেদার্স নো মোস। এই রোলিংটা কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে হিয়ার রোলিং ইজ, রোলিংটা কি? প্রশ্ন আছে পার্টিসিপল নাম্বার 2 অ্যাডজেক্টিভ। পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, কোনটা হবে এবার বলুন? আচ্ছা, দ্রুত করে। আচ্ছা, মনে হয় একটু দেখতে সমস্যা হচ্ছে আপনাদের, আমি চেষ্টা করছি এটা ই করানোর। এ রোলিং স্টোন গেদার্স নো মোস, এটা আনসারটা কি হবে? আনসারটা কি হবে, পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ? পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ। আর কেউ? পার্টিসিপল। আচ্ছা, এখানে পরীক্ষক
খুব একটা টেকনিক খেলছে, হ্যাঁ, এটা 11তম BCS এর প্রশ্ন। আচ্ছা, এই অধিকাংশ বইয়ে এটার আনসার আছে অ্যাডজেক্টিভ, অধিকাংশ বইয়ে এটার আনসার আছে অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে এটা কাটা, সঠিক আনসার হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, কেন বলি আপনাদেরকেও আমি শিখাই সাথে সাথে, প্লাস ট্রাই করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভের মাঝে পার্টিসিপল আছে, মাঝে পার্টিসিপল নাকি পার্টিসিপলের মাঝে অ্যাডজেক্টিভ? পার্টিসিপলের মাঝে অ্যাডজেক্টিভ, এটা একটা বিষয়। তাছাড়া পিসি দাসের বইয়ে, এই পিসি দাসের বইয়ে একদম ডিরেক্ট এই উদাহরণ লেখা আছে যে হিয়ার দ্য পার্টিসিপল রুলিং, এরকমভাবে মানে বলা আছে। প্রথম কথা, এটা প্রথম পরিচয়টা হচ্ছে এটা পার্টিসিপল, আর পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যদি বাক্যে ব্যবহৃত হয় সেটাকে ওটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভের কাজ করে। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন যদি থাকে যে হিয়ার দ্য ওয়ার্ড রোলিং ইউজড অ্যাস, তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি থাকে যে হিয়ার দ্য ওয়ার্ড, আচ্ছা হিয়ার, আচ্ছা যদি থাকে হট টাইপ অফ পার্টস অফ স্পিচ রোলিং ইজ, তাহলে হবে অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ হবে আনসার সেটা বলতেছি আপনাদের। এই জিনিসটা আসলে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলে একদম খুবই সিম্পল একটা বিষয়। এটা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এটা মানে অনেক সময় ঝামেলা করে ফেলে, এর কারণ আসলে মূল থেকে যদি না শিখে আসে তাহলে ঝামেলা হয়। ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি ঝামেলা করছে এই মাস্টার বইয়ের রাইটার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যদি বলা হয় যে হট টাইপ অফ পার্টস অফ স্পিচ, তাহলে কখনোই আনসার আপনি পার্টিসিপল করতে পারবেন না, কারণ এখানে বলা আছে যে হট টাইপ অফ পার্টস অফ স্পিচ, তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি বলা হয় হিয়ার দ্য ওয়ার্ড রোলিং ইউজড অ্যাস, এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে বিষয় হচ্ছে তখন উল্লেখ করতে হবে যে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এটা আসলে পার্টিসিপল। ঠিক আছে, এর জন্য অ্যাডজেক্টিভ যেমন পার্টিসিপল যদি থাকে তাহলে সঠিক আনসার হবে পার্টিসিপল। যদি থাকে যে ইউজড অ্যাস তাহলে অ্যাডজেক্টিভ, যদি থাকে হট টাইপ অফ পার্টস অফ স্পিচ তাহলেও সেটা হয়ে যাবে কি, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে হিয়ার রোলিং টেক্স দ্য প্লেস অফ অ্যাডজেক্টিভ, এটা এখানে অ্যাডজেক্টিভের স্থানটা গ্রহণ করেছে, এখানে রোলিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের স্থানটা গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করেছে সেটা কি জিনিস, গ্রহণ করেছে পার্টিসিপল। পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের স্থান গ্রহণ হচ্ছে, আর পার্টিসিপল মাঝে এমনি অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ লুকায়িত আছে। আচ্ছা, এর চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন মূর্খরা যে কথাটা বলে, সেটা হচ্ছে যে ওরা চিন্তা করে কি যে মুরগি আগে নাকি ডিম আগে, হ্যাঁ, মুরগি আগে নাকি মোরগ আগে, এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে পার্টস অফ স্পিচ গ্রামার আগে আলোচিত হয়, এই বিষয়গুলো কিন্তু নয়। এখানে এই গ্রামার কোনো প্রকৃতির কেরামতি নাই। ঠিক আছে, এটা প্রকৃতির কেরামতি ঝাড়া ফুক দিয়ে কাজ হয় না, এখানে বাস্তবতার প্রমাণ দরকার, এটা প্র্যাকটিক্যালি দরকার। এটা সায়েন্সের মতো, এটা ওয়ান কাইন্ড অফ সায়েন্স, এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সায়েন্স। আচ্ছা, ঠিক আছে, যে ঝড়ে বক করছে ফকিরের কেরামতি বাড়ছে, ওই দিনে কিন্তু কাজ হবে না। বিষয়টা হচ্ছে যে আপনাকে বুঝে করতে হবে। আবারও বলছি, যদি বলা হয় হট টাইপ অফ পার্টস অফ স্পিচ, এটা নিয়ে বেশি কথা বলছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হট টাইপ অফ পার্টস অফ স্পিচ তাহলে অ্যাডজেক্টিভ, ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। যদি বলা হয় হিয়ার দ্য রোলিং ইজ, তাহলে পার্টিসিপল। ঠিক আছে, এখন এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কি না, কারা কারা বুঝতে পারেন নাই? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পার্টিসিপলের মাঝেই তো অ্যাডজেক্টিভ আছে, পার্টিসিপল মানেই তো অ্যাডজেক্টিভ, এটা তো আলাদাভাবে বলার দরকার নাই। কিন্তু অ্যাডজেক্টিভের মাঝে কিন্তু পার্টিসিপল নাই, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভের মাঝে কিন্তু পার্টিসিপল নেই। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আপনাকে বলি তাহলে কেমন করে হলো, দেখেন আবার বলি, এ রোলিং স্টোন, চলমান, এখানে হচ্ছে নাউন এবং আর্টিকেলের মাঝে অ্যাডজেক্টিভ থাকে, কিন্তু এই অ্যাডজেক্টিভটা কি, এটার প্রথম পরিচয় হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রথম পরিচয় প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে কি
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি বলা হয় যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ, অর টাইপ অফ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। যদি বলা হয় হিয়ার রোলিং ইজ তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এবার আসি যে একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিব। এই টেকনিকের মাধ্যমে আপনারা সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে এটা পার্টিসিপল নাকি কি বলে জেরান্ড। এখন আসুন যে আইএনজি যুক্ত ওয়ার্ডের পরে যে নাউনটা থাকে সেই নাউনটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, স্টোন। তারপরে টেন্স অনুসারে আমরা ভার্ব বসাবো। স্টোনের সাথে ইজ যায়, স্টোন ইজ রোলিং। তার মানে হলো পাথর গড়ে যাচ্ছে আর কি, পাথর গড়াচ্ছে। এখন বিষয় হচ্ছে যে একটা পাথর যদি গোল হয় তাহলে মাটিতে যদি এরকমভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা গড়ে যাবে। তাহলে স্টোন গড়ানোর সক্ষমতা আছে। যদি সক্ষমতা থাকে তাহলে সেটা সত্য, আর যদি সত্য হয় বাস্তব জীবনের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসি, এখন আরেকটা প্রশ্ন আসছিল এরকম, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল যে আই জয়েন্ট আ রাইডিং স্কুল। আমি কি করেছি এখানে রাইডিং, আপনাকে বুঝতে হবে এখানে বলুন তো এখানে রাইডিংটা কি পার্টিসিপল নাকি জেরান্ড নাকি পার্টিসিপল, এটা আপনাদের আনসার করতে হবে দ্রুত করে। রোলিং স্টোনের কাহিনী গেল। এখন ওইভাবে এখন আমি যে বুদ্ধিটা শিখে দিলাম যে নাউনটা প্রথমে নিয়ে আসতে হবে, নাউন প্লাস এম কিংবা ইস কিংবা আর অথবা ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড। যদি সত্যি হয় তাহলে পার্টিসিপল, মিথ্যা হলে জেরান্ড, মানে সামঞ্জস্যপূর্ণ না হলে জেরান্ড হবে। এখন তাহলে আনসার করুন যে এখানে এখন আনসার করতে হবে এখানে আই জয়েন্ট আ রাইডিং স্কুল, এখানে রাইডিংটা কি পার্টিসিপল নাকি জেরান্ড, দ্রুত করে। আচ্ছা, ইমরান হোসেন লিখছে জেরান্ড। সবাই বাহ, অনেক সুন্দর। আচ্ছা দেখুন, আমরা এখন বুঝি রাইডিং শব্দের অর্থটা কিন্তু বুঝছেন কিনা জানি না, যাদের না বুঝছেন তারা আমি বলি অশ্বারোহণ শিক্ষণ বিদ্যালয়, মানে ঘোড়ায় চড়ানো শেখানো হয় যে বিদ্যালয়ে সেটাকে রাইডিং স্কুল বলে। ঘোড়ায় চড়া শেখানো হয় যে বিদ্যালয়ে সেটাকে রাইডিং স্কুল বলে। এখন স্কুল কি ঘোড়ায় চড়তে পারে অথবা সাইকেলে বা অন্য কোনো রাইড যেগুলো আছে, এটা কি সম্ভব? বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু মিথ্যা হলে জেরান্ড, সত্যি হলে পার্টিসিপল। আরেকটা উদাহরণ দিচ্ছি, এখন আর ভুল হবে না আশা করি, কিন্তু আরও বেশ কিছু রুলস আছে সেগুলো ট্রাই করব শেখার, মানে পজিশন, অ্যাকর্ডিং টু পজিশন, কেমন? আচ্ছা এবার আসি যে I saw a flying bird, ওকে, ফ্লাইং, এখানে কি হবে? ফ্লাইং, ঠিক আছে। এবার আসি যে এ স্লিপিং রুম, ওকে, স্লিপিং, এ স্লিপিং পিল, স্লিপিং। আচ্ছা, এ স্লিপিং ডগ, আচ্ছা, তারপরে এ রানিং বাস। আচ্ছা, এই যে বিষয়গুলো আপনারা দেখুন যে এখন বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়তেছে, পাখি উঠতে পারে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। রুম ইজ স্লিপিং,
রুম ঘুমাচ্ছে, সত্য নয়, কাটা, তাহলে জেরান্ড, তাহলে জেরান্ড। এবার আসি পিল, পিল ইজ স্লিপিং, পিল মানে হচ্ছে বড়ি, বড়ি ঘুমানোর জন্য আমরা স্লিপিং পিল খাই, কিন্তু পিল কিন্তু বড়ি কিন্তু ঘুমাতে পারে না, তার মানে মিথ্যা, তাহলে জিরান্ড। স্লিপিং ডগ, ডগ ইজ স্লিপিং, ডগ ঘুমাতেই পারে, তার মানে হচ্ছে সত্য, সত্য হলে পার্টিসিপল। এইরকম এটা যেন এই টেকনিকটা আশা করি মনে রাখবেন, ঠিক আছে? এই টেকনিকটা মনে করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে জিরান্ড পার্টিসিপলের সমস্যা, বড় একটা সমস্যা সমাধান হয়ে যাবে। এখন পজিশন অনুযায়ী যে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ হয় সেটা একটু করে দেখার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব আমি। এটা হচ্ছে প্রাথমিক পরীক্ষায় 2018 ছিল, সে হচ্ছে এ সুইমিং স্নেক বিট হিম, এ beat him in the lake. Here swimming is participle verbal noun C gerund infinitive, D infinitive। তাহলে কোনটা হবে দ্রুত করে আপনাদের বলতে হবে, কোনটা হবে সঠিক আনসার কোনটা? ঠিক আছে, যে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, একটা সাপ কি করেছে, তাকে তার পায়ে কামড় দিয়েছে। এটা হচ্ছে প্রাথমিক পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তো এটা পার্টিসিপল ভার্বাল নাউন জেরান্ড নাকি ইনফিনিটিভ, ঠিক আছে, সেটা আপনাদের বলতে হবে। আচ্ছা আনসার পাচ্ছি না কেন? আচ্ছা পার্টিসিপল 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 পার্টিসিপল, মেয়ে যেমন তেমনি, হিমেল ভাই, চৈতি, মোমো, কানিস, ফাতেমা সবাই আনসার করেছেন পার্টিসিপল, শাকিলা চৌধুরী পার্টিসিপল। আচ্ছা দেখুন এখন কিন্তু আর বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন, ঠিক আছে? কারণ হচ্ছে স্নেক ইজ সুইমিং, এটা বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর সামঞ্জস্যপূর্ণ হলে ঠিক আছে। এখন হচ্ছে প্রশ্ন যদি এরকম থাকতো, প্রশ্ন যদি এরকম থাকতো প্রশ্নটা যদি এরকম থাকতো, দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং, তাহলে একই কোশ্চিন, আনসার কি হবে? তাহলে আনসার কি হবে এটা আপনাদের বলতে হবে। তাহলে আনসার কি হইতো? দ্রুত করে হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছে ভার্বাল নাউন কি। হ্যাঁ ভার্বাল নাউন, একজন আনসার করেছে যে ভার্বাল নাউন। আচ্ছা জেরান্ড, ওকে। আমিনুল ভাই জেরান্ড। আর কেউ আছেন? আল্লাহু আকবার।
এমদাদুল হক ভাই জেরান্ড। ওকে, একটা কথা বলি, আমি বুঝেছি এই জিনিসটা আপনাদের বলা হয় নাই, আমি একটু বলি যে দা এবং ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ড প্লাস অফ। কি বলেছি? অর্থাৎ যখন ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড এর পূর্বে দা এবং এর পরে অফ বসে, তখন সেটাকে ভার্বাল নাউন বলে। এটা একদম ইন্ডিকেট করা, এটা কি ইন্ডিকেট করা, তার মানে এটার প্রথম পরিচয় হচ্ছে ভার্বাল নাউন। কিন্তু ভার্বাল নাউন না থাকলে এটা কিন্তু জেরান্ডের কাজ করেছে। তার মানে হচ্ছে এখানে যদি ভার্বাল নাউন না থাকতো অপশনে, তাহলে কিন্তু আনসার হইতো এটা জেরান্ড। কিন্তু ভার্বাল নাউন এখানে আছে। ভার্বাল নাউনটা কি তাহলে বুঝতে পেরেছেন শাকিলা চৌধুরী? সেটা হচ্ছে যে যখন ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড যখন এর পূর্বে দা এবং পরে যদি অব্যসে, তাহলে সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। তাহলে সেটাকে গ্রামারের ভাষায় কি বলে? ভার্বাল নাউন বলে। তাহলে সেটাকে গ্রামারের ভাষায় ভার্বাল নাউন বলে। ঠিক আছে, এবার আসি আরেকটা উদাহরণ দেখি, যে ভার্বাল নাউনের আরেকটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ। তাহলে এখানে থাকলো এই যে দা আছে, অফ আছে, দা আছে, অফ আছে, মাঝখানে এটা জেরান্ড, কিন্তু এটা জেরান্ড অফকোর্স। কিন্তু যদি অপশনে থাকে ভার্বাল নাউন, তাহলে কিন্তু সঠিক আনসার ভার্বাল নাউন। এটা এক জিনিসটা, কারণ হচ্ছে দা প্লাস অফের মাঝে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে, প্রথম পরিচয় হচ্ছে এটা ভার্বাল নাউন, দ্বিতীয় পরিচয় হচ্ছে জেরান্ড। প্রথম পরিচয় ভার্বাল নাউন, দ্বিতীয় পরিচয় জেরান্ড। ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল জিনিস, এই ক্রিটিক্যাল জিনিসগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদের মাথায় নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসি যে বলেছিলাম যে জেরান্ড সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। যেমন থাকলো যে সুইমিং ইজ অ্যান আইডিয়াল এক্সারসাইজ, একটা আদর্শ ব্যায়াম, তাই না? এই যে এক্সারসাইজ আদর্শ, ঠিক আছে, এটা ভার্ব ইজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এটা সাবজেক্ট পজিশনে বসছে, এবং এটা জেরান্ড, কারণ এটা নাউনের কাজ করেছে। কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে। আচ্ছা, এখন আসি এটা তারপরে কি করে, যে অবজেক্ট হিসেবে কাজ করে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। কিসে কাজ করে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। ঠিক আছে, ওকে। যেমন একটু ব্যতিক্রম উদাহরণ দেই, যে ডু ইউ এনজয় কি এনজয় টিচিং, তুমি কি টিচিং দেওয়া পছন্দ করো? এটা কি এনজয় করো, উপভোগ করো কি না? এখানে টিচিং, এখানে ভার্ব হচ্ছে এনজয়। তো এনজয় কি পছন্দ করে? টিচিং প্রশ্ন করেছে। তো এই টিচিংটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে জেরান্ড এবং ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ড। আরেকটা উদাহরণ দিচ্ছি, কিরকম, যে আই হেইট, আমি অপছন্দ করি, স্মোকিং, আই হেইট স্মোকিং। তাহলে হেইটটা হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট কি অপছন্দ করি? স্মোকিং। তাহলে এটা কাজের নাম বোঝাচ্ছে, হ্যাঁ, কাজের নাম বোঝাচ্ছে। আচ্ছা, টিচিংটা কি? এটা কাজের নাম বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসি, কিন্তু কাজের নাম না বুঝিয়ে যদি অবস্থা প্রকাশ করে, তাহলে সেটা কিন্তু আর কি হবে না, তাহলে সেটা আর জেরান্ড হবে না।
আচ্ছা একটু আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে করি এখন যে এডুকেশন ইজ এনলাইটেনিং এখন এই যে এনলাইটেনিং এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? প্রশ্ন হচ্ছে এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? জেরান্ড নাকি পার্টিসিপল, দুটো করে আনসার করতে হবে। দ্রুত করে আনসার করতে হবে, জেরান্ড নাকি পার্টিসিপল? আচ্ছা জেরান্ড ওকে, জেরান্ড পার্টিসিপল। একজন লিখেছে পার্টিসিপল, চৈতি মুমু পার্টিসিপল। হ্যাঁ আর কেউ? হিমেল ভাই জিরান্ড। আচ্ছা এখন আশা করি দেখা যাচ্ছে, একটু নিচে লিখতেছি, ঠিক আছে, এখন পরিপূর্ণ দেখা যাওয়ার কথা। এখন আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রতিটি জিনিসের মাঝে প্রতিটি একটা নিয়মের আরেকটা ব্যতিক্রম একটা রুলস থাকে, সেটাও আমাদের জানতে হবে, সেটা আমাদের কি করতে হবে, জানতে হবে। এখন আসি যে এখানে কেন এটা জেরান্ড নাকি পার্টিসিপল সেটা একটু বলি। কমপ্লিমেন্ট হিসাবে বি ভার্বের পরে জেরান্ড বসে, কমপ্লিমেন্ট হিসেবে বি ভার্বের পরে জেরান্ড বসে, ঠিক আছে। এখন এখানে এনলাইটিং শব্দটি এডুকেশন নাউনকে বিশ্লেষণ করেছে, এডুকেশনের মানে ধর্মটা কি সেটা বুঝাইছে। এডুকেশনের কাজ হচ্ছে আলোকিতকরণ। এডুকেশন কি করে? এডুকেশন হয়, শিক্ষা হয়, এটা প্রজ্বলিত করে, এটা মানুষের আত্মাকে কি করে, আলোকিত করে। তাহলে এটা কিন্তু শিক্ষাকে বর্ণনা বা বিশ্লেষণ করছে, তাই এটা পার্টিসিপল হবে। কিন্তু যদি এটা কাজের নাম বুঝাইতো, যেমন কাজের নাম, মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখটা হচ্ছে কি, বাগান করা। এ বাগান আলোকিতকরণ এরকম কি, বা বাগানের হবির বর্ণনা এরকম না, এটা হচ্ছে শখটা কি, কাজকে বোঝাচ্ছে। গার্ডেনিং হচ্ছে একটা কাজের নাম বুঝায়। কি বিষয়টা হচ্ছে কি, যে কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যদি নামের কোনো কাজের নাম বোঝায়, যেমন হচ্ছে রিডিং, রাইটিং, তারপর হচ্ছে রাইডিং, তারপর গার্ডেনিং, টিচিং বোঝায়, তাহলে জেরান্ড হবে। কিন্তু যদি কেমন প্রশ্নে উত্তর দেয় তাহলে কিন্তু হবে না, বা কি বোঝায়, হ্যাঁ যদি কেমন বিশ্লেষণ করে, নাউনটাকে বিশ্লেষণ করে, তাহলে সেটা হবে পার্টিসিপল। কিন্তু যদি কাজের নাম বোঝায়, যেমন হচ্ছে রিডিং, টিচিং, তারপরে হচ্ছে গার্ডেনিং, তারপরে এগুলো যদি হয়, তাহলে সেটা হবে রাইডিং, এগুলো যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্টের পরে, কমপ্লিমেন্টের টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড। যেমন একটা উদাহরণ দিলাম। আচ্ছা এবার আসি, তাহলে এডুকেশন ইজ এনলাইটিং, এখানে এনলাইটিং পার্টিসিপল। আচ্ছা আবার একটা উদাহরণ দেই, এটাও পরীক্ষায় আসছিল, যে সিং ইজ বিলিভিং, এটার অর্থ হচ্ছে দেখাতেই বিশ্বাস।
দেখাতেই বিশ্বাস, অর্থাৎ দেখলেই বিশ্বাস হয়। সিইং কি, বিলিভিং কি, অথবা এখানে বিলিভিংটা কি, এখন এটা আপনাদের কাছে বলতে হবে। আবার আর্নিং ইজ মানি, আর্নিং ইজ মানি। আচ্ছা, আর্নিং, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বি ভার্বের পরে কি বসে? জেরান্ড বসে। বি ভার্বের পরে কি বসে বলেন তো? জেরান্ড বসে। আচ্ছা, জেরান্ড, ওকে। এবার আসি যে সিং দেখাতেই বিশ্বাস, এটা দেখা বিশ্বাস একটা কাজ, দেখাতে কি হয়? বিশ্বাস হয়। এখানে এই যে ইজ ভার্ব, টু বি ভার্ব, ইজ ভার্ব অর্থাৎ টু বি ভার্ব, টু বি ভার্বের পরে এই ইজ এর অবজেক্ট হিসেবে এখানে বিলিভিং হচ্ছে জেরান্ড, আবার সাবজেক্ট ভার্বের অবজেক্ট সাবজেক্ট হিসেবে এটা জেরান্ড, বোথ। তার মানে হচ্ছে এখানে সিইং এবং বিলিভিং বোথ আর জেরান্ড। কেন? আপনারা চাইলে আমি আলাদাভাবে আবার এটার দিতে পারবো। আচ্ছা, এবার আর্নিংটা কি? এটা হচ্ছে জেরান্ড, কাজের নাম। আর্নিং, অর্জন, অর্জন মানেই হচ্ছে টাকাকে বুঝায়, ঠিক আছে? টাকাকে বুঝায় কি? এটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট। এই যে ইজের কি? সাবজেক্ট। আর্নিং, আর্নিং মানেই হচ্ছে অর্থকে বুঝায়। জেরান্ড, সিইং ইজ জেরান্ড, বিলিভিং ইজ জেরান্ড। ভেরি গুড, ইমরান ভাই বুঝতে পেরেছেন। দুটাই জেরান্ড, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আর একটা হচ্ছে টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। একটা হচ্ছে সাবজেক্ট ইজ ভার্বের সাবজেক্ট আর একটা হচ্ছে টু বি ভার্বের কমপ্লিমেন্ট। আচ্ছা, আরেকটা আসি, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে, অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, কমপ্লিমেন্ট টু বি কমপ্লিমেন্ট হিসেবে টু বি ভার্বের পরে জেরান্ড বসে। তিনটা জায়গা শিখলাম না? ওকে, এবার আসি প্রেপোজিশনের পরপরই জেরান্ড বসে। কিরকম? এই যে হি ইজ ফন্ড অফ ফিশিং, হি ইজ ফন্ড অফ ফিশিং। তাহলে ফিশিংটা কি? ফিশিংটা হচ্ছে এই যে অফ, এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে এখানে ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করেছে? জেরান্ডের কাজ করেছে, ঠিক আছে? ফিশিং কাজের নাম, জেরান্ড, সব দিক থেকে এটা জেরান্ড হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান, ঠিক আছে, সাপোর্টস হিমসেলফ বাই বেগিং। তাহলে এখানে বেগিংটা কি? বেগিংটা কি? দ্রুত করে প্লিজ, বেগিংটা কি? আচ্ছা, চৈতি মুমু বলেছেন জেরান্ড, ওকে। আর কে? শাকিলা চৌধুরী জেরান্ড। এমদাদুল হক ভাই জেরান্ড, ওকে। তার মানে জুয়েল মাহমুদ ভাই জেরান্ড। তার মানে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে বাই একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সে নিজেকে সাপোর্ট করে, ভরণ পোষণ করে, কার মাধ্যমে? ভিক্ষাবৃত্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিক্ষাবৃত্তির মাধ্যমে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট, এই প্রিপোজিশন হচ্ছে বাই। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি হয়? জেরান্ড হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড হয়, ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ড হয়, তারপরে কি? টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড হয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বারবার এক্সারসাইজ করতে হবে। যখন বুঝতে পারবেন না তখন আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার। আরেকটা কথা, আমি গত এক সপ্তাহ যাবৎ মানে বইয়ের কাজ নিয়ে এত ব্যস্ত যে আমি ঘুমাই না, বলতে গেলে সারা দিন রাত কাজ করি, এই জন্য মেজাজ একটু খিটখিটে আছে। মানে এটা স্বাভাবিক, অনেক প্রচণ্ড রকমের প্রেশারের মধ্যে যাচ্ছি। তার মধ্যে আবার ব্যাচগুলো আছে, ব্যাচগুলো পড়াতে হয়, এটা তো আছেই।
তো যাই হোক, আপনার দোয়া রাখবেন আমার জন্য, যাতে করে আমি মানে ভালো একটা বই উপহার দিতে পারি। যদিও এটা 3rd এডিশন, ইতোপূর্বেই আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছেন, আর এটার এডিশনটা আরও অনেক বেশি এনরিচড হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মাই রিডিং রুম, ধরেন যে মাই রিডিং রুম, যে উদাহরণটা শিখাইছিলাম এর আগে, রিডিং রুম ইজ, আমার রিডিং রুমটা পড়ার কক্ষ হয় কীরকম, যে নিট অ্যান্ড ক্লিন, না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রিডিংটা, এটা একটা জেরান্ড, কারণ রুম ইজ রিডিং হয় না, রুম ইজ রিডিং হয় না, তখন এটা কি, যেহেতু মিথ্যা তাহলে জেরান্ড হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা ইনফর্মাল ওয়ে, এটা কেন জেরান্ড সেটা জানতে হবে। নাউনের আগে নাউন, কম্পাউন্ড নাউন গঠনে নাউন প্লাস নাউন, সাধারণত নাউন প্লাস নাউন যখন হয় তখন সেটা কি হয়, কম্পাউন্ড নাউন হয়। এর আগে শিখাইছি যে কম্পাউন্ড নাউন আরও যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজির সাথে হয়। এখানে যেমন ভার্ব প্লাস আইএনজি, নাউন প্লাস নাউন যখন হয়, হ্যাঁ, তাহলে এই যে নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কম্পাউন্ড নাউন গঠনে কি হয়, জেরান্ড হয়। এটা কিন্তু সেই উদাহরণ। তারপরে হচ্ছে কি, যেমন এর আগে বলেছিলাম যে স্লিপিং ফিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন যে ডাইনিং টেবল, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন গঠনে কি, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে এটা জেরান্ড, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জেরান্ড। তারপরে আবার ওই ওয়েটা তো আসি, যে টেবিল ইজ ডাইনিং হয় না, পিল ইজ স্লিপিং হয় না, তারপরে রুম ইজ রিডিং হয় না। যখন হয় না তখন সেটা কি হয়, তখন সেটা জেরান্ড হয়, ওকে। এছাড়া কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, এটা কোনো নিয়ম নীতি মানে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলো কি ব্যতিক্রম, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে অ্যাডমিট, অ্যান্টিসিপেট। আমি কিছু উদাহরণগুলো বেশি ব্যবহৃত হয় এরকম উদাহরণ লিখে দিচ্ছি। অ্যাডমিট, অ্যান্টিসিপেট, তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। তারপর হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আচ্ছা, তারপরে কি, তারপর হচ্ছে ডেফার, কনসিডার, তারপর হচ্ছে ফিনিশ। যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো লিখে দিচ্ছি। ইমাজিন, এরপরে কি, তারপর হচ্ছে কিপ, কন্টিনিউ অর্থে কিপ, ইনভলভ, তারপর হচ্ছে মাইন্ড, দেন রিমেম্বার, তারপর হচ্ছে রেসিস্ট, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, ওকে। এগুলোর পরে এই ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, সেগুলো হচ্ছে এই ভার্বের পরে সাধারণত বসে। এগুলো নিয়ম নীতির বাহিরে এই ভার্বগুলো থাকলে সেগুলো কি, অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর হচ্ছে মাইন্ড, তারপর হচ্ছে কনসিডার, ফিনিশ, ইমাজাইন, কিপ, কন্টিনিউ অর্থে, ইনভলভ, তারপর রিমেম্বার, রেসিস্ট, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, পার্ডন, পোস্টপোন। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, পোস্টপোন। ঠিক আছে, এগুলো লিখে নিতে হবে। এগুলো কি করতে হবে, এগুলো আপনাদের লিখে নিতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ম নীতি মানে না, ওকে।
আচ্ছা, জেরান্ড এখন কার সমস্যা আছে? জেরান্ড কার সমস্যা আছে? আপনারা বলবেন যে জেরান্ড নিয়ে কার প্রবলেম আছে? কার কার প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে হবে। আচ্ছা, উত্তর নাই। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমি পাচ্ছি না উত্তর। ক্লিয়ার নাকি ক্লিয়ার না, এটা একটু বলবেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। জুয়েল মাহমুদ ভাই লিখেছে যে হ্যাঁ প্র্যাকটিস করতে গেলে, হ্যাঁ আমি তো আছি এজন্য। ঠিক আছে, আমি বই নিয়ে অত্যন্ত বিজি বলতেছি, এই জন্য করে হয়তো বা কারো হচ্ছে আনসার করতে একটু দেরি হচ্ছে, বাট এটা থাকবে না, আমি আনসার করবো আপনাদের। ঠিক আছে, আপাতত ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন আসি ওই যে একটা প্রশ্ন, যে the baby went to its mother, baby went to its mother crying, its mother crying। তাহলে ক্রাইংটা কি? ক্রাইংটা কি? ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কোনো একটা কাজের ভঙ্গি বুঝাতে, এই নোটটা একটু লিখে নিন। কাজের ভঙ্গি, ভঙ্গি বোঝাতে বাংলায় যেসব বাক্যে দ্বিরুক্ত হয়, দ্বিরুক্ত শব্দের অর্থ কি? দুইবার উক্ত। দ্বিরুক্ত হয় তাদের হচ্ছে, সেগুলো কি হয়? সেগুলোকে যেমন কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, ঠিক আছে, সেগুলোর বুঝতে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। সেগুলো বুঝতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে শিশুটি, হ্যাঁ, দ্য বয় বেবি ওয়েন্ট টু ইটস মাদার, তার মার কাছে গেল, ক্রাইং, কেমন অবস্থায় গেল? কাঁদতে কাঁদতে গেল, অবস্থা প্রকাশক। আর একটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, কাঁদতে কাঁদতে, এটা এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই জন্য এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার নাউনের অবস্থা বুঝেছে নাউনের আগে বা পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কি বলেছি? নাউনের অবস্থা বোঝাতে, এখন কিন্তু পার্টিসিপলের কথা বলছি। পার্টিসিপল 3 প্রকার, ঠিক আছে, সেদিন এটা নিয়ে কথা বলেছি, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করছি না। যে নাউনের অবস্থা বুঝাতে, নাউনের অবস্থা বুঝাতে সেই নাউনের আগে বা পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন হচ্ছে যেমন এ রোলিং স্টোন, যে উদাহরণটা, এটার একটু কথা বলি। গেদার্স নোমোস, তাহলে এটা কি? স্টোন। তো স্টোনের আগে আছে কি? ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এবং এটা কি করতেছে? যে এটা অবস্থা বুঝাচ্ছে, স্টোনটা কি অবস্থায় আছে সেটা বুঝাচ্ছে, ঠিক আছে। অবস্থা প্রকাশক যে ভার্ব প্লাস আইএনজিগুলো হয়, চলমান অবস্থা বুঝায়, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি বা পার্টিসিপল বলি, ঠিক আছে। ওকে, এবার আসি যে আচ্ছা, নেট একটু প্রবলেম করছে মনে হয়। দরজা লাগিয়ে দাও, ইয়ে লাগিয়ে দাও, জানালা। আচ্ছা, এর আগে কিন্তু আরেকটা বলেছি, সেটা কি? সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে প্রেজেন্ট পার্টিসিপল টেন্স হয়, এটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি
যে অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হয়, অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন loudly speaking he became tired। এই যে লাউডলি অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল হয়, সেটা আগেই নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে সেটা উদাহরণ দিয়েছি। যেমন আই স এ ফ্লাইং বার্ড, ঠিক আছে, এ সুইমিং ফিশ লুকস নাইস, ফিশ ইজ সুইমিং হতে পারে এবং এটা বাস্তবসম্মত এই জন্য। আচ্ছা, তারপরে আসি যে এবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। যেমন এ কিল্ড স্নেক, এ কিল্ড স্নেক ক্যান নট বাইট। মৃত সাপ, এই সাপের অবস্থা বোঝাচ্ছে, তাই না? মৃত, কীরকম সাপ? মৃত সাপ। তাহলে এটা দেখুন, কিল V1, V1, তারপরে V2 কি? কিল্ড, V3 কি? কিল্ড। তা এই যে V2 এবং V3, তাহলে এটা V3, এটা এই যে নাউনের পূর্বে V3, এই যে V3 হ্যাঁ, এরপরে হচ্ছে V3 রূপ বুঝাতে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়। এরপরে আরও যেমন আছে, যেমন হচ্ছে ইট ইজ ব্রোকেন চেয়ার, ইট ইজ ব্রোকেন চেয়ার, এটা কি? ব্রোকেন চেয়ার, ওকে, ভাঙ্গা চেয়ার। এবার আসি প্যাসিভ ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স গঠনে। এবার আসি প্যাসিভ ফর্ম। যেমন হচ্ছে রাইস ইজ ইটেন, এখানে ইটেনটা কি? V3, এটা কি? V3 এবং পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়? প্যাসিভ। আচ্ছা, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি হয়? ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে পাস্ট পার্টিসিপল হয়। যেমন হচ্ছে দ্য গ্লাস ইজ ব্রোকেন, ইজ ব্রোকেন। এই যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা কি? ব্রোকেন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এখানে ইজ টু বি ভার্ব, এম ইজ আর ওয়াস ওয়ার, বি বিং, বিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আবার কোনো কাজ শেষ হয়ে গেছে বুঝাতেও পাস্ট পার্টিসিপল হয়, তবে আমরা যেখানে দরকার ততটুকু বললাম। এবার আসি পারফেক্ট পার্টিসিপল। এবার আসি কি? পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, কি বলেন তো? হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 কীরকম? যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং প্লাস V3 এটা পারফেক্ট পার্টিসিপল বলে। এদেরকে ডাবল পার্টস অফ স্পিচও, ডাবল পার্টস অফ পার্টিসিপল কিংবা কম্পাউন্ড পার্টিসিপলও বলা হয়, কম্পাউন্ড পার্টিসিপলও বলা হয়। একটা উদাহরণ দিচ্ছি, যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, having done the work he returned home, কাজটি শেষ করে সে বাড়ি চলে গেল। আচ্ছা, এই যে দেখেন হ্যাভিং, হ্যাভিং এর পরে V3 হচ্ছে ডান, গন, তারপর হচ্ছে সেট, তারপর হচ্ছে ইটেন। যেমন হ্যাভিং ইটেন রাইস হি গো টু বেড, ভাতটা খাওয়া শেষ করে, ডিনার শেষ করে সে কী হলো? অথবা ভাত খেয়ে সে শুতে গেল, বিছানায় গেল, ঠিক আছে। আবার এটা যদি প্যাসিভ ফর্মে হয় তাহলে কি হবে? প্যাসিভ ফর্মও তো হতে পারে না। প্যাসিভ ফর্মে যদি হয় হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য, মনে করেন হ্যাভিং বিন প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি পাস্ট প্যাসিভ ফর্মে হয় তাহলে হবে হ্যাভিং প্লাস বিন প্লাস V3, 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 ঠিক আছে, ওকে। এবার আসি দুইটা উদাহরণ দেই।
দুইটা উদাহরণ দিব একটু ইনফিনিটিভের উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করে দিব। এবার আসেন যে টু আর ইজ হিউম্যান, আর ইজ মানুষ মাত্রই ভুল, অথবা টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এখানে দেখুন যে ইজ আর টু আর, এই যে টু টেল, তাই না, এটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে অথবা মিথ্যা বলা মহাপাপ। এই যে তারপর হচ্ছে টু ওয়ার্ক ইজ টু পে, কাজ করলে আপনি পে করতে হবে, পাবেন, টাকা পাবেন। এখন বিষয় হচ্ছে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে কি না, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার আছে, আবার অবজেক্ট হিসেবেও আছে। তবে এটা সবচেয়ে এই সাবজেক্ট হিসেবে ব্যবহারটা টু প্লাস ভার্বটা, যেমন উই ইট কোনো উদ্দেশ্য বোঝাতে, কীরকম আমরা খাই, কেন খাই, টু লিভ, উই স্টাডি, কেন, টু মেক আ গুড রেজাল্ট। তারপরে ইনফিনিটিভ কখনো কখনো সেন্টেন্সকে কোয়ালিফাই করে, কখনো ইনফিনিটিভ সেন্টেন্সকে কোয়ালিফাই করে, মডিফাই করে, ঠিক আছে, অর্থটা পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা রাখে। কীরকম, যে টু স্পিক ফ্রাঙ্কলি, সরলভাবে বললে, সত্য কথা বলতে, যে আই ডিডন্ট লাইক হার স্পিচ, আমি পছন্দ করি নাই, ডিড নট লাইক পছন্দ করি নাই, হার অথবা হিজ বক্তব্য, স্পিচ, ঠিক আছে। এই যে ফ্রাঙ্কলি, তার আগে টু প্লাস ভার্ব আছে, তো এটা কি করলো, যে সেন্টেন্সকে কোয়ালিফাই করলো, পুরো সেন্টেন্সকে কিন্তু এটা কোয়ালিফাই করেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর এছাড়া কনস্পিয়ার, ডিয়ার, ডিসাইড, এক্সপেক্ট, হ্যাস্টেন, হোপ, অফার, প্রমিস, রিফিউজ, সোয়ার, তারপর হচ্ছে ওয়ান্ট এবং উইশ, এগুলোর পরে কি হয়, ভার্বসমূহের পরে ইনফিনিটিভ হয়। এটা মুখস্থ করার মতো, যেমনটা হচ্ছে জিরান্ডের অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, এগুলোর ক্ষেত্রে মুখস্থ করার বিষয়, ঠিক আছে। কুড নট হেল্প, ক্যান নট হেল্প, আর তারপর হচ্ছে রিমেম্বার, ওকে, মাইন্ড, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখার বিষয়। তো আশা করি আপনাদের ক্লাসটা ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে আমি আবার কথা বলার চেষ্টা করব, বা ক্লাসের ফাঁকে অন্য ক্লাসের ফাঁকে এটা আলোচনার চেষ্টা করব। সামনের দিনেও ভার্ব নিয়ে আলোচনা হবে, কারণ 41তম বিসিএসে 6টা প্রশ্ন আসছিল শুধু ভার্ব নিয়ে। 41তম বিসিএসে 6টা প্রশ্ন আসছিল শুধুমাত্র ভার্ব থেকে। এই জন্য ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভার্ব থেকে আরেকটা আমি ক্লাস নিয়ে ভার্বের সম্মুখ আলোচনা আমি শেষ করে দেব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সুস্থ রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।